এভাবে কেন কাঁদছেন? মরে যাইনি তো আমি। এরা চমকে উঠল, কাঁদতে কাঁদতে বলল, এভাবে কেন বলছেন? কিভাবে বললাম? আপনি এই অসময় কেন দাঁড়িয়ে আছেন আমার সাথে, তাও একা? ভয় লাগছে না? আমি এক অপরিচিত ছেলে, আপনি অপরিচিত একা একটা মেয়ে। মোটেও ভালো কথা না। ইচ্ছে করে এমন করছেন? আমি একা এসেছি নাকি? আপনি দেখেননি ভাইয়া ভাবিকে? বুঝতেও পারছেন সব, তাহলে কেন ভান করছেন? কি বুঝতে পারছি? মুগ্ধ প্লিজ, এমন করবেন না। আমি অনেক লজ্জিত আমার কালকের ব্যবহারে। প্লিজ আপনিও এমন ব্যবহার করবেন না। আপনি সহ্য করতে পারেন, কিন্তু আমি পারবো না। শুধু কালকের ব্যবহারে? এর আগে যা করেছেন তার কি হবে? হ্যাঁ, টানা একটা মাস প্রণয়ের দহনে পড়েছি, প্রতিক্ষণে ক্ষতবিক্ষত হয়েছে হৃদয়। তার হিসেব কে দেবে? কে নেবে তা দায় ভাই? এরা করুণ চোখে তাকালো, করুণ স্বরেই বলল, শুধু কি আপনার হৃদয়ের ক্ষত হয়েছে? আমি বুঝি শান্তিতে ছিলাম? যখন আমার আপনাকে ভীষণ প্রয়োজন ছিল, আপনার কাঁধে মাথা রেখে নিজের দুঃখ প্রকাশ করার বড় প্রয়োজন ছিল, তখন আমি আপনার অভিমান ভাঙাতে ব্যস্ত ছিলাম। একটা মানুষের পৃথিবীতে সবচেয়ে আপন মানুষটা যখন চিরতরে বিদায় নেয়, তখন তার অবস্থা কেমন হয় ভাবতে পারেন আপনি? হ্যাঁ, আমার অবস্থা তেমনই হয়েছিল। আপনার প্রয়োজন ছিল, কিন্তু পাইনি। তখন মরিয়া হয়ে গিয়েছিলাম শুধুমাত্র এক নজর আপনাকে দেখার জন্য। তা কি কম? মানে কে চিরতরে বিদায় নিয়েছে? কি বলছেন এসব? খোলা মাঠের ঘাসের ওপর বসে আছে সূচনা আর প্রণয়। সন্ধ্যা ঘনিয়ে আসছে প্রায়। সূচনা নজর ছিল দুজন কপত কপতির ওপর। তারাও ঘাসের ওপর বসে আছে তাদের মতো, তাদের থেকে অনেকটা দূরে তারা। মেয়েটা ছেলেটার কাঁধে মাথা রেখে বসে আছে। সুন্দর লাগছে দেখতে, দেখে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। শীতের প্রকোপে জমে যাওয়ার উপক্রম হতো সূচনার। ভাগ্যিস প্রণয় বলেছিল সোয়েটার পরে নাও, তাই এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। তোমার কি মনে হয় কাজ হবে? প্রণয়ের প্রশ্ন কানে আসতেই সূচনা তাকালো তার দিকে, নিজের ভাবনা একপাশে রেখে বলল, হবে না কেন? অবশ্যই হবে। বলে তো ভালোই। হবে হবে, বিশ্বাস রাখুন। আচ্ছা, আপনার অন্য রকম লাগছে কেন? আমি বড় ভাই হয়ে বোনে লাগছে এখন? তবে ব্যাপারটা দারুণ ইরার জন্য। সে ভাগ্যবতী কত। কিছু বলল না প্রণয়, স্বল্প পরিসরে হাসল শুধু। সূচনাও আর কিছু বলল না, পূর্বের ন্যায় তাকিয়ে রইল আর চোখের সামনের সেই কপট কপতিদের দিকে। ওখানে তাকিয়ে থেকে কি লাভ? চাইলে আমরাও তো এভাবে বসতে পারি। সূচনা গলা খাকারি দিয়ে বলল, আপনাকে কে বলেছে আমি ওই দিকে তাকিয়েছিলাম? আমার তো আর চোখ নেই যে দেখবো। বেশি দেখা ভালো না। কিছুই তো দেখলাম না এখনো। কি দেখবেন? এখানে দেখা দেখির কি আছে? এখানে দেখা দেখির কি থাকবে? ওইসব কি সব জায়গায় হয় যে বলবো? কোন সব এসব জায়গায় হয়? কি সব বলছেন? আপনার মাথা দিন দিন সূচনা থেমে গেল, থম মারা দৃষ্টি নিয়ে প্রণয়ের দিকে তাকিয়ে রইল কিয়ৎপল। অতঃপর চোখে মুখে লজ্জার রেশ টের পেতে দৃষ্টি নত করে নিল। প্রণয় নিজের জায়গা থেকে সরে এসে গা ঘেঁষে বসল সূচনার। তাদের মধ্যে থাকা কিঞ্চিত পরিমাণ দূরত্বটাও মিটে গেল এবার। প্রণয়ের স্পর্শে সূচনা কেঁপে উঠল। এমন একদিন আসবে যেদিন আমাদেরও এমন মুহূর্ত হবে। শুধু এই মুহূর্তটাই না, প্রণয় চাইলে প্রণয় এমন হাজারো মুহূর্ত গড়তে রাজি, শুধু প্রণয়ের অনুমতির বাকি। হিমশীতল আবহাওয়া আর নিস্তব্ধতায় ঘেরা পরিবেশে প্রণয়ের গাঢ় কণ্ঠে বলা কথাগুলো শুনে শিউরে উঠল সূচনা। কেমন যেন ঘোর লাগা কণ্ঠ তার। প্রণয়ের কথা অনুযায়ী চোখ বন্ধ করে নিজেদেরকে কল্পনা করলো সেই জায়গায়, সেই সময়টাই তাদের কেমন লাগবে, কেমন হবে মুহূর্তটা, দুজনের অনুভূতি কেমন হবে। ইস, লজ্জা! সাথে সাথে চোখ খুলে ফেলল সূচনা। প্রণয় শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। আম্মু মারা গেছে, আজ একটা মাস হয়ে গেছে। মুগ্ধর মুখ থেকে উক্ত কথাটা শুনে ইরা স্তব্ধ হয়ে গেল একদম। প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেল। টলমল চোখ নিয়ে মুগ্ধর দিকে তাকিয়ে রইল। মুগ্ধ নিজের মতো করে বলা শুরু করলো, আম্মু অনেক খুশি ছিল আমার পুলিশে জয়েন হওয়ার খবর শুনে। সুস্থ ছিল পুরোপুরি। সেদিন বিকেলে যখন ফোন দিয়ে জানালাম জয়েন হওয়ার জন্য ডেটও ফিক্সড হয়ে গেছে, অনেক খুশি ছিল। হাসতে হাসতে বলেছিল, তাড়াতাড়ি বাসায় আসবি, তোর সব পছন্দের খাবার রান্না করে রাখবো আমি। আমিও হাসি মুখে রাজি হয়েছি, নিষেধ করিনি।
স্বপ্নটা তো আম্মুই দেখিয়েছিলেন। সেই স্বপ্নের পূরণ হওয়ার খবরে খুশি হওয়াটা স্বাভাবিক বই কি। সন্ধ্যার দিকে বাসায় যেয়ে দেখলাম সদর দরজা হাট করে খুলে রাখা। ভেতরে যেয়ে সোজা রান্নাঘরে ঢুকলাম। আম্মু ছিল না, কিন্তু তার কথা মতো আমার পছন্দের সব খাবার ঠিকই রান্না করেছিলেন। রান্নাঘরের অবস্থাও বাজে ছিল। পুরো বাসা খুঁজেও কাউকে পেলাম না। ভয় আস্তে আস্তে গ্রাস করতে লাগলো। যখন তখনই কল আসলো ফোনে, আব্বু নম্বর থেকে। রিসিভ করার পরে শুধু কানে এতটুকুই কথাই এসে পৌঁছায়, মুগ্ধ, তোর আব্বু আর নেই। সারা শরীর অবশ হয়ে গিয়েছিল আমার, নড়ার শক্তিটুকু পাচ্ছিলাম না। কিন্তু হঠাৎ মাথায় আসলো আমাকে যেতে হবে আম্মুর কাছে। প্রণয়কে কল দিলাম কোনো মতে। আব্বুকে ফোন দিয়ে হসপিটালের অ্যাড্রেসও জেনেছি। ওই জেনেছে, ড্রাইভ করার বিন্দুমাত্র শক্তিটুকু ছিল না। হসপিটালে নিয়ে গিয়েছে প্রণয়। হসপিটালে পৌঁছালাম। শাড়ি করে রাখা চেয়ারের নজর যেতে দেখলাম আব্বুর বিধ্বস্ত চেহারা। পাথর হয়ে যাওয়া শরীরটা কোনো মতে টেনে নিয়ে আব্বুর সামনে বসলাম। আব্বু প্রতিক্রিয়া দেখাননি কোনো। নির্লিপ্ত কণ্ঠে কিছু কথা বললো, জানালো আব্বু সেদিন তাড়াতাড়ি বাসায় ফিরেছিলেন। বাসায় যেয়ে দেখলেন আম্মু কেমন যেন করছে। আম্মুর অস্থির লাগছিল অনেক। আব্বু হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ডক্টর বললেন আম্মু বিদায় নিয়েছেন। ব্রেন স্ট্রোক করেছিলেন আম্মু। শেষের কথা বলতে যেয়ে কণ্ঠস্বর কেঁপে উঠল মুগ্ধর। স্পষ্ট বোঝা যাচ্ছে কান্না আটকে রাখার চেষ্টা চালাচ্ছে মুগ্ধ। ছেলেরা সহজে কাঁদে না, খুব বেশি কিছু না হলে তাদের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে না। সেখানে নিজের মাকে হারিয়েছে মুগ্ধ। কান্না করাটা তো অস্বাভাবিক না। এরা নিজেও কাঁদছে। সে আখি চোরা মুছে অস্ফুট স্বরে বলল, সেই সময়টা আমি আপনার সাথে কত কিছু করেছি, তার জন্য আমাকে ঘৃণা করা উচিত। আপনার সামনে দাঁড়ানোর যোগ্যতাও আমার নেই। আমি অনেক খারাপ, অনেক খারাপ, নালে কখনোই এমন করতে পারতাম না। আমি আপনাকে বুঝতে পারিনি কতটা অধম আমি। আমিও আম্মুকে হারিয়েছি, কিন্তু অনেক ছোটবেলায়। ছবি না দেখে থাকলে তো এখন চিনতামই না, জানতামও না আমার আম্মুকে। আম্মুর সান্নিধ্য পেয়েছি খুব কম সময়। তাই আপনার আম্মুকে হারানোর পর আপনার সেই সময়ের অবস্থা, কষ্ট আমি বুঝবো না, কিন্তু একটু হলেও অনুধাবন করার শক্তি আছে। সেই সময় আমার কাজ। ঘৃণা করে দূরে সরিয়ে দিলে কি শুধু শাস্তি দেওয়া যায়? এমন কোনো নিয়ম আছে? হ্যাঁ, কাছে রেখেও শাস্তি দেওয়া যায়, তো প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। সেই সুবাদে আপনার কাছে থাকতে পারলেও আমি রাজি। সঁপে দিব নিজেকে আপনার কাছে। শুধু আমার ভুলটা আবারও পুনরাবৃত্তি যেন না ঘটে, সেদিকটার খেয়াল রাখবেন। ঘটবে না, তার আগে কিছু জানা প্রয়োজন তোমার। কি? অনেশা আর আমার ব্যাপারে যা শুনেছ। এরা বিব্রত বোধ করলো আবারও সেই প্রসঙ্গ টানায়। নিজের ভুলের কথাও মনে পড়ল। মুখ ভার করে বলল, সেই প্রসঙ্গ কেন টানছেন আবার? আমি আমার ভুল বুঝতে পেরেছি আর শুনতে চাই না কিছু। আপনার জানতে হবে, অনেশা আমার খালাতো বোন। অনেশার সাথে আবার এই একটাই সম্পর্ক, কিন্তু সে আমাকে পছন্দ করে। বারবার নিষেধ করার পরেও সে শোনেনি। অনেশা আপনাকে কি বলেছে না বলেছে সেগুলো আমি জানি। আমার আগেই সন্দেহ হয়েছিল তাকে। অনেশাকে সামনাসামনি জিজ্ঞেস করার পরেই বলে দিয়েছে সব। তার সাজানো ছিল সবটা, কারণ সে জানতো আমি আপনাকে। কি? কিছু না, আমি চট্টগ্রাম চলে যাব। এই কথা কে বলো? ভাইয়া ভাবি কিন্তু মিথ্যা বলেছে। যদি সত্যি হতো? আপনি যেতে চাইবেন আর আমি যেতে দিব? মানুষ ভুল একবার করে, দুইবার করে, রোজ রোজ করে না। আর করলে তখন সেটার ভুল হয় না, ইচ্ছাকৃতভাবে করা হয়। আপনার মনে হয় আমি আপনাকে ছাড়া থাকতে পারবো? আপনার মনে হয় মুগ্ধতার ইরাবতী ব্যতীত অন্য কাউকে তার মনে রাজত্ব করতে দেবে? হ্যাঁ, চাইলে পারবেন না, দিব না করতে। খুন করে ফেলবো একদম। বাপরে। হুম। আচ্ছা, অনেশা কোনো ছবি দেখিয়েছিল আপনাকে? হ্যাঁ। কেমন ছবি? কেমন? চুপ করে থাকার কিচ্ছু নেই। প্রাইভেট পিক ছিল না কোনো। সে আমার কাজিন, আমার বোন নেই, একমাত্র খালাতো বোন ওই। তাই তাকে একটু বেশি আদর করতাম, কিন্তু সেই স্নেহকে ভালোবাসে ভেবে বসে আছে। কটা ছবি দেখিয়ে আর বানিয়ে দোলান বলেছে, আর বিশ্বাস করে ফেলেছেন আপনি? হ্যাঁ, আপনারা মেয়ে মানুষরা সত্যি মাঝে মাঝে এমন বোকামি করেন, তারপর নিজেও কষ্ট পান আর আমার মতো মানুষদেরকেও কষ্টে রাখেন, আর শেষে এইভাবে মুখ লটকে বসে থাকেন যে কিছু বলতেও পারি না। এরা ফুলছিল এতক্ষণ। ফুলো গালে দাঁতে দাঁত চেপে রেখে খিচে বসেছিল, কিন্তু এবার বাঁধ ভাঙল। পুনরায় সুর তুলে কান্না শুরু হলো। মুগ্ধ কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আরে বোন থাম, কত কান্না করতে পারে মানুষ? আমি আপনার কোন কালের বোন? কান্না থামিয়ে বলে উঠল ইরা। মুগ্ধ আবারও মুখ বাঁকালো, বলল, বাহ, কান্না শেষ? শেষ।
আপনার জন্য কম কাঁদতে হয়নি। আর কত কাঁদবো? এখন বলুন, কি বলতে বলতে থেমে গিয়েছিলেন বলুন। কই কি বললাম? ওই যে আপনি আমাকে কি যেন কি বলুন। কি বলবো? মুখ ভার করে মুগ্ধর দিকে তাকিয়ে রইল ইরা। মুগ্ধ মুচকি হাসল। ইরার হাত জোড়া টেনে মুঠোবন্দি করলো নিজের পুরুষশালী হাতে। জড়ানো কণ্ঠে বলল, ইরাবতীকে সুন্দর লাগছে। তার সাথে দ্বিতীয়বার যেদিন কথা হয়েছিল সেদিন এই হিজাবটাই পড়াচ্ছিল, আর এই বাটারফ্লাই ব্রোজটাও। এত কিছু মনে রেখেছেন আপনি? মানুষ সেই জিনিসগুলোই মনে করে যেগুলো সে ভুলে গিয়েছে বা ভুলতে বসেছে, কিন্তু আপনাকে বা আপনার সাথে জড়িত কোনো কিছুই আমি ভুলিনি, আর না ভুলবো। তাই মনে না করার প্রশ্নই আসে না। আপনি সর্বদা আমার মনে বিরাজ করেন। ইরার চোখ ছলছল করে উঠল। তার অবস্থা বেগতিক করতে যেন আগুনে ঘিয়ে ঢাললো মুগ্ধর নিম্ন। প্রেম মধুর যদি থাকে সে পাশে, প্রেম বিষাদ যদি দূরত্ব থাকে প্রেয়সীর সাথে। ইরাবতীকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ইরা লাজুক দৃষ্টিতে তাকালো। চোখ মুখে লজ্জাদের হানা। নত মস্তকে লাজুক কণ্ঠে পড়ল, আমিও তুমিও কি? আমিও ভালোবাসি। কাকে? আপনাকে। আমি কে? এমন কেন করছেন? আপনি জানেন না? না, আজকে আপনার কাছ থেকে নিজের পরিচয় জানবো। ইরা চুপ রইল মিনিট কয়েক। সময় নিয়ে বলল, ভালোবাসি 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 আমার মুগ্ধ সাহেবকে। মুগ্ধ হাসল ঠোঁট প্রসারিত করে। হাসির শব্দও হলো। ইরা তাকিয়ে দেখলো আর চোখে। মুগ্ধ ও ইরার চোখে চোখ রাখল। অষ্টদয়ে হাসি বিদ্যমান। দুজোড়া চোখ তাদের তৃষ্ণা মেটাতে এতই ব্যস্ত যে দুজন মানুষ তাদের দূর হতে লক্ষ্য করছে তার খেয়ালই হলো না। প্রণয় আর সূচনা এক পলক তাদের দেখে আবারও পা বাড়ালো সেই জায়গায় যেখানটায় দুজন বসেছিল এতক্ষণ। তারা দেখতে এসেছিল পানি কতটুকু গড়িয়েছে। চিন্তায়ও ছিল বটে, কিন্তু এখন নেই, কারণ কাজ হয়েছে। হাঁটতে হাঁটতে প্রণয় বলল, নিষ্প্রাণ হাসি আজ আবারও প্রাণোচ্ছল। কার? দুজনেরই, আর তার সম্পূর্ণ কৃতিত্ব তোমার। যেখানে ভালোবাসা থাকে সেখানে মান অভিমান থাকে, কিন্তু অভিমানে অভিমানে দূরত্বের দেয়াল তৈরি হওয়ার আগেই অভিমান ভাঙিয়ে নেওয়া উচিত। ওরা দুজন সময় মতো বুঝেছে সেটা, তাই শত অভিমানের পরেও সব শেষে দুজন দুজনের কাছেই ফিরেছে। ভালোবাসা শুরুতেও সুন্দর, শেষেও সুন্দর। মাঝে কিছু তৃপ্তিদায়ক দুঃখ আর নিদারুণ নিষ্ঠুর যন্ত্রণার সাক্ষী হতে হয়। তুমি কবে বুঝবে? কি? এটাই যে দূরত্ব আমাদের মধ্যে দেয়াল না তৈরি করে দেয়। সময় পেরিয়ে গেলে পরে করার কিছুই আর থাকবে না। সে সুযোগ আসার আগেই সব ঠিক করে নিব। হুম। আর কিছুই বলল না প্রণয়। পায়ের গতি বাড়ল তার। সূচনাকে পিছনে ফেলে রেখে হাঁটতে লাগলো। এমন অবস্থা দেখে সূচনা পেছন থেকে গলা উঁচিয়ে বলল, আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছেন? তুমি আসো, নিষেধ তো করিনি আমি। তাহলে এত জোরে হাঁটছেন কেন? তোমার পা দিয়ে তুমি আসবে, আমার পা দিয়ে আমি। প্রণয়ের কথা শুনে সূচনা পা ছোড়া থামিয়ে দিল। কয়েক পলক দাঁড়িয়ে থেকে ভাবল কিছু। ততক্ষণে প্রণয় অনেকটা এগিয়ে গেছে। সূচনা আচমকাই দৌড়ালো শুরু করলো। দৌড়ে যেয়ে প্রণয়ের পাশে দাঁড়িয়ে নিজের বাম হাতটা প্রণয়ের ডান হাতের মধ্য দিয়ে নিয়ে এসে হাত চেপে ধরল। আচানক হওয়া ঘটনায় প্রণয় ভড়কে গিয়েছে। পাও থেমে গেছে তার। সূচনা হাঁপাতে হাঁপাতে বলল, উফ, আপনি কি খান বলুন তো? এটুকু সময়ে কেউ এতটা পথ আসতে পারে? আল্লাহ, আমার শ্বাস আটকে যাচ্ছিল দৌড়তে যে। তোমাকে দৌড়ে আসতে বলেছে কে? তুমি দৌড়াতে পারবে না, জানা কথাই। দৌড়তে পারবো না মানে? কেন পারবো না? ইনডাইরেক্টলি মোটা বলছেন তো আমায়। হ্যাঁ ঠিক আছে, আমি একটু হেলদি, বেশি না, জাস্ট একটু হেলদি, কিন্তু সেটাকে মোটা বলে না, গুলুমুলু বলে, কিউট বলে। আপনি সেই কিউটনেসকে মোটা বলে মজা করছেন। মোটেও ঠিক না, আপনি পচা। ওলে বাবা, বাচ্চা রাগ করেছে? ম্যাডাম, আপনার বাচ্চামো নাটক শেষ হলে বলেন। এভাবে দৌড়ে এসে হাত ধরেছেন কেন? আগে বলুন তুমি না আপনি? দুটোই। আমার যখন যা ইচ্ছে। এবার বলো। সূচনা মিনমিন করে বলল, আপনি আমার জন্য কষ্ট পেলে আপনার কষ্টে আমারও কষ্ট লাগবে, তাই। লাগবে না? একটা হবে। যেটাই হোক বলো। আপনার কি মনে হয় আপনার মনে যেটা আমার মনেও সেটা? আমার তো
আপনার কি আমার তো মনে হয় কি মনে হয়? আমার আমার বউ তো অনেক গোলুমোলু, সেটাই বলতে চাইছিলাম। চলো চলো। সূচনার গাল টেনে কথাটুকু বলল প্রণয়। সূচনা আহুপকের ন্যায় তাকিয়ে রইল প্রণয়ের দিকে। আমরা হেঁটে হেঁটে কেন যাচ্ছি? এসেছি তো গাড়ি দিয়ে। প্রণয়ের পাশাপাশি হাঁটতে হাঁটতেই প্রশ্ন করল সূচনা। তার বাম হাত এখনো আঁকড়ে ধরে রেখেছে প্রণয়ের ডান হাতটা, ছাড়েনি। আসলে ছাড়ার প্রয়োজন বোধ করেনি। এ কয়দিনে এতটুকু সে ভালোই বুঝতে পেরেছে যে আর যাই হোক প্রণয় তার জন্য নিরাপদ আর ভরসার একজন। তার সাথে থাকলে নিজেকে নিয়ে একদম চিন্তা হয় না। তার প্রশ্নে প্রণয় কাট কাট গলায় জিজ্ঞেস করল, আমরা কি দিয়ে এসেছি? আপনার গাড়ি দিয়ে। কার সাথে এসেছো? আপনার ইরার সাথে। এখানে ইরা আছে? না, কারণ সে তো মুগ্ধ ভাইয়ার সাথে। তো ইরাকে কি ফেলে রেখে যাবে এখানে? আশ্চর্য, কথাবার্তা ফেলে রেখে যাব কেন? আর আপনি একের পর এক কি সব প্রশ্ন করে যাচ্ছেন বাচ্চাদের মতো? কারণ আমি বাচ্চা। আমার বাসায়, আমার রুমে, আমার জীবনে, ইনফ্যাক্ট পুরো আমিটাতে একটা বাচ্চা মেয়ের পদার্পণ হয়েছে। তার প্রভাবে আমিও বাচ্চা হয়ে গেছি। বুঝেছো শান্তি? না, বুঝিনি, পরে বুঝবো। তার আগে এটা বলুন, আপনি বাচ্চা কাকে বলেছেন? তুমি আমি ছাড়া এখানে আর কেউ আছে? না। আমাকে দেখলে নিশ্চয়ই বাচ্চা বাচ্চা লাগে না? না, বয়স্ক ব্যক্তিদের মতো লাগে। প্রণয় রিয়াক্ট করতে নিয়েও করল না, পুনরায় জিজ্ঞেস করলো, আমরা দুজন ছাড়া কেউ নেই। আমি বয়স্ক, তো বাচ্চাটাকে? কেন আমি? সূচনা কথার জালে ফেসে কথাটা বলে ফেলতেই প্রণয় দাঁত কেলিয়ে হাসল। সূচনার ঘটনা বোধগম্য হতেই তাতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, হচ্ছেটা কি? হ্যাঁ, আমাকে বাচ্চা মোটা এসব বলে বলে অপমান করছেন। ঠিক আছে, আজকে বাসায় যেয়ে আমি কালকেই আব্বুর বাসায় চলে যাব। আপনার বাসায় থাকবো না। আপনি একটা ভালো বয়স্ক ভদ্র মহিলা দেখে বিয়ে করে নেবেন, তারপর তার সাথেই থাকিয়েন। প্রণয় হাসি থামিয়ে বলল, আরে রাগ কেন করছো জান? ধরবেন না, হাত ছাড়ুন। ছাড়বো না, কিন্তু আগে বলো আজকে বাসায় যেয়ে কালকে আব্বুর বাসায় কেন যাবে? অন্য কেউ হলে বলতো আমি এক্ষুনি চলে যাচ্ছি। সূচনা মুখ বাঁকিয়ে উত্তর দিল, কারণ আমি একা যেতে পারি না। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে। কালকে সকাল সকাল রওনা হয়ে চলে যাব, আর আসবো না। ও আচ্ছা, ঠিক আছে, যেও। সূচনা রেগে মেগে আগুন হয়ে গেল একদম। সে একবার বলেছে চলে যাবে আর প্রণয় রাজিও হয়ে গেল। সে ক্ষিপ্ত গলায় বলল, হ্যাঁ, আপনি তো সেই সুযোগেই থাকেন কখন আমি ঘাট থেকে নামবো আর আপনি আরেকটা বিয়ে করবেন। সি সি, এসব কি বলো? আমি তো কল্পনায়ও এসব কল্পনা করিনি, আর তুমি মুখে বলছো। ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। হুম। আচ্ছা, এবার চলো। আপনি যান, আপনার সাথে আমি যাব না। আপনি আগে যান, আমি পেছন পেছন আসবো। একটু আগে না চিৎকার করছিলে, একা কেন রেখে যাচ্ছি? করেছিলাম, কিন্তু এখন আমি একা যাব। কারণ আমি তোমাকে বাচ্চা বলেছি। আবারও বললেন? আহা, আমি তোমাকে বাচ্চা বলেছি আর তুমি আমাকে বয়স্ক। শেষ, কাটাকাটি করো আর চলো। আমি আপনাকে একবার বলেছি আর আপনি পুরো 3 বার বলেছেন। মোটেও না, একবার বলেছি। তার মানে আমি মিথ্যে বলছি? আরে না না, সত্যি 3 বারই বলেছি। তুমি গুনেও রেখেছো দেখা যায়। ইস, কত ভালো একটা বউ পেয়েছি যার কাছে আমার কথার এত দাম। বাহ, মজা করছেন আমাকে নিয়ে? এক চিমটি পরিমাণও না। আমার তো নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। তাহলে দাঁত কেলিয়ে হাসছেন কেন? এমনি জান, আর হাসবো না। খুশি? হাসবেন না কেন? হাসতে নিষেধ কে করেছে? কিন্তু আমি যাব না আপনার বাসায়, আমি আব্বুর বাসায় যাব। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না তুমি যাবে না? না না, আমি যাব। বাক্যে দাড়ি পড়তে পারল না আর। সূচনাকে পাছা কোলে তুলে নিয়ে হাঁটা ধরল প্রণয়। সূচনার চোখ গোল গোল করে তাকালো প্রণয়ের মুখপানে। কিছু বলার জন্য সবে 2 ঠোঁটের মাঝে কিঞ্চিত দূরত্ব হয়েছিল। তার সাথে সাথেই প্রণয় ধমকানোর স্বরে বলল, খবরদার আর একটা কথা বলেছ তো, আই এম টেলিং ইউ, একদম ছুঁড়ে ফেলে দিব। তারপর ভাঙা হাত পা নিয়ে ঘরে শুয়ে থাকবে। তখন ওয়াশরুমে যেতেও আমাকে ডাকবে। সো কিপ কোয়াইট, গট ইট? ছুঁড়ে ফেলে দিবে শুনে প্রণয়ের গলা আরো চেপে ধরল। গলা টিপে মারার প্ল্যান করেছো নাকি? সরি। মুখে আঙুল দাও।
ভদ্র মেয়ের মতো এক হাতে গলা জড়িয়ে ধরে মুখে আঙ্গুল দিয়ে চুপ করে রইল। হাঁপ ছাড়ল প্রণয়। তার গলার অবস্থা বেহাল। এত জোরে আর এত বেশি কথা জীবনে একবারে বলেছে কিনা সে নিজেও জানে না। বাসায় যেয়ে মিসেস আফিয়াকে জিজ্ঞেস করবে আজ। এই মেয়ের সাথে থাকতে থাকতে পাগলে পরিণত হচ্ছে দিনকে দিন। মিনিট 5 হাঁটার পর থেমে গেল প্রণয়। এই 5 মিনিট প্রণয়ের দিকেই তাকিয়েছিল সূচনা। প্রথম ভাগে মুখ বাঁকিয়ে রেখেছিল সূচনা, আর এখন মুখে রক্তিম আভা ফুটে উঠেছে তার। আশেপাশে গুটি কয়েক মানুষজন আছে, সবার দৃষ্টি তাদের দুজনের উপর। লজ্জায় ইচ্ছে করছে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যায়। ইস লজ্জা! গলা ছাড়ো না কেন? আর কতক্ষণ কোলে নিয়ে রাখবো? ঘোর ভাঙল সূচনার। প্রণয় কোল থেকে নামিয়ে দিয়েছে, সেই গলা ধরে রেখেছে প্রণয়ের। লজ্জায় পড়ল খানিক, গলা ছেড়ে দিল তৎক্ষণাৎ। সামনে তাকাতেই দ্বিগুণ হলো এবার লজ্জার পরিমাণ। সামনে ইরা আর মুগ্ধ দাঁড়িয়ে আছে। সূচনা এক পলক তাকালো প্রণয়ের দিকে। কেমন বজ্জাত তাদের সামনেই এভাবে কথা বলছে। এর মধ্যেই মুগ্ধ বলে উঠল,